বন্দ্যোপাধ্যায় বলছেন যে নরেন্দ্র মোদীজি এই 10 বছরে তাদের কোনো ভাবনাই নেই, কৃষকদের নিয়ে তারা কিছু করেন, কি বলছেন? প্রথমে আমি যুবটা নিয়ে একটু বলতে চাই, কারণ আমরা জানি এই বছর ভারতবর্ষের লোকসভা ভোটে যুবর সংখ্যা বিশাল বেশি। আর যুবরা এমন একটা লোক, যুবরা কথায় বিশ্বাস করে না, যুবরা যেটা দেখে তার উপর বিশ্বাস। আজকে আমরা দেখেছি যেই জিনিসগুলো আমাদের দেশে আজকের দিনে হচ্ছে সেগুলো বিদেশে হয়তো অনেক আগে হয়ে গেছে, বাট 2014-র পর নরেন্দ্র মোদী সরকার আসার পরে সেটাকে বাস্তবায়িত করা হয়েছে। আজকে ইসরোর নাম ইসরোর ইতিহাসেই ছিল, কিন্তু সেটাকে প্রতিফলন করেছে এই সরকার। আজকে পেটিএম, জিপে বা ছোটখাটো আমাদের এই ব্যবসা বাণিজ্যের লোন দেওয়া, কৃষক নিধি দেওয়া সবকিছু করেছে এই মোদী সরকার আসার পর। আর প্রত্যেক কটা যুব এটাকে দেখছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদেরকে বলা হয় যে আমরা একটা সাম্প্রদায়িক দল, আমরা একটা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি, কিন্তু আমি একটা কথা বলতে চাই, ধর্মকে ভালোবাসাটা কি খারাপ জিনিস? আমাদের সংস্কৃতিটা আমাদের যুবরা শিখবে না? আমাদের রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদের কথা সেই যুবরা জানবে না যে আমাদের সংস্কৃতিটা কি? যে ভারতবর্ষকে আমাদের সংস্কৃতির জন্য আমরা পড়েছি। আমরা চাই প্রত্যেকটা যুব এই সংস্কৃতির সাথে প্লাস এই বৈজ্ঞানিক যুক্তির সাথে যুক্ত। দ্বিতীয় কথা হচ্ছে কৃষি। আজকে দেখুন, একটা জায়গায় থাকতে গেলে বা চারপাশে অনেকগুলো বাসন থাকে, তার মধ্যে ফোটা। আমরা জানি এই যে তৃণমূল সরকার পশ্চিমবাংলা, সেটা একটা আঞ্চলিক দল, সেটা সর্বভারতীয় দল। আজকে সারা পুরো পৃথিবীর মধ্যে বা পুরো ভারতবর্ষের মধ্যে তারা 45টা জায়গায় সিট দিয়েছে। এটার ক্রাইটেরিয়াটা কি আছে বলুন তো? 45টা সিট দেওয়া মানে তারা কোনোভাবে তাদের সর্বভারতীয় যে ট্যাগটা সেটাকে ফিরে পেতেছে। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের কৃষি যোজনা যে কটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে করা হয়েছে, তার একটারও বেনিফিট এইখানের সরকার আমাদের কৃষকদের নিতে দেয়। তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী ওই মমতা ব্যানার্জি, যিনি সরকারের থেকে আসা প্রকল্পেরও নিজের স্ট্যাম্প মেরে তিনি চালাচ্ছেন। তিনি বলেন সেন্ট্রাল থেকে পয়সা আসে না, সেন্ট্রাল দেখে না। আপনি প্রত্যেকটা গ্রামে যান, এই আবাস যোজনা কাদের, কার চালানো, কার কোথা থেকে আসছে টাকাটা? কিন্তু ওই সেন্ট্রালের টাকায় আবাস যোজনার ঘর বাড়ি বানাতে গেল তৃণমূল নেতাদের কাট বানিয়ে। কিন্তু রাজ্য সরকার তো অনেক ভালো ভালো প্রকল্প নিজেরাই করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজসাথী, একাধিক স্বাস্থ্যসাথী। আচ্ছা, আমি একটা কথা বলি, আজকে আমি যদি বিএ গ্র্যাজুয়েট হয়ে বা এমএ এমকম পড়ার পরে মমতা ব্যানার্জির ভাতার অনুদানের অপেক্ষায় বসে থাকি, বা শিয়ালদার ওই যে 600 দিনের প্রতিবাদ আন্দোলনে বসে থাকি, ওরকম ভাতা দিদি আমার চাই না। আমার চাই আমার যোগ্যতা অর্জন করব, আমি কেড়ে নেবো আমার অধিকার। আমি ওই 500,000 টাকার লাইনে দাঁড়াতে চাই না। আজকে আমাদের বাংলার মেয়েরাও আজকে ভালো ভালো সেক্টরে জব করে। আজকে সে 500 টাকায় হয়তো প্রত্যেকদিন যদি 30 টাকা করে ফুচকা খায়, তাতেও হয়তো মাসে ওই 500,000 টাকার ক্যালকুলেশন পাওয়া যাবে। তো এটা উনি এমন একটা রাজনীতি করতে চাইছেন যে অনুদানের ভিত্তিতে আমাদের আজকে যুব সমাজটাকে আটকে রাখতে চান। মা, বোন, মাসি, পিসি তাদেরকে বোঝাতে চাইছেন যে আমি আপনাকে 1000 টাকা দিই, তার জন্য আপনি আমায় ভোট দিন। কিন্তু আপনি 1000 টাকাটাও যে দিচ্ছেন, তার জন্য আপনাকে কিন্তু পশ্চিমবাংলার লোক দুর্নীতি করার লাইসেন্সটা দেয়নি। আজকে আপনি 1000 টাকাটা দিচ্ছেন, এটা আপনার ঘর থেকে দিচ্ছেন না, এটা আপনার আমাদের সবার পয়সা, যার ভাগ থেকে সেখান থেকে আপনি টাকাটা দিচ্ছেন। আপনি যেইভাবে গর্বের সাথে বলেন না 1000 টাকা দিই, 1000 টাকা দিই, তাহলে এই যে আপনার ভাইপো এত বড় বড় অট্টালিকা বানিয়েছে বা আপনার নেতা মন্ত্রীরা এই টাকায় বানিয়েছে, সেই টাকা আগে তার কথা থাকে। কিন্তু যুব সমাজদের জন্য প্রচুর আইটি করেছে, প্রচুর একদম সুপার স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে ইউনিভার্সিটি করেছে, এবং কল্যাণীতে বড় আইটি হাব করেছে মুখ্যমন্ত্রী নিজে যদি জনসভা থেকে বলেছে। আচ্ছা, আপনাকে একটু কিছুদিন আগের কথা মনে করিয়ে দিই, কারণ ইলেকশন আসলে ওনার মাথা ভেঙে যায়, পা ভেঙে যায়। যাই হোক, ভগবান ওনাকে সুস্থ রাখুক। কিছুদিন আগে কোনো গ্রামে উনি গেছিলেন সভা করতে, যেখানে ওনার পা ভেঙে যায়। আজকে উনি এত হসপিটাল বানিয়েছেন যেখানে ট্রিটমেন্ট ওখানে হলো না। আজকে কিছুদিন আগে আমাদের এই বছরের লোকসভা নেত্রী লকেটদি গেছিলেন একটা হাসপাতালে, যেখানে মেশিন বিগত 2 বছর খারাপ, বাট ওই মেশিনের ট্রিটমেন্ট হয়ে চলেছে। সেখানে ডাক্তার এসে নিজে বলেছেন যে হ্যাঁ দিদি আমার যেটা ধরিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন স্বাস্থ্যটা কোন জায়গায়। আপনি আরজি করে যান, আজকে ভোরবেলা থেকে ভোর 5টা থেকে দাঁড়াবেন, ওখানে দেখবেন শয়ে শয়ে লাখে লাখে মানুষ আরজি করা আসছে ফার্স্ট ট্রেন ধরে। কেন তাদের রাজ্যে বা তাদের গ্রামের দিকে আজকে হসপিটাল নেই কেন? আপনি শুধু ভাওতা ছাড়া উনি পশ্চিমবাংলাকে কিচ্ছু দেন। উনি দিয়েছেন শুধুমাত্র ভাওতা। উনি বলেছেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল এই হবে। ডবল ডবল যা হয়েছে সব ওনার হয়েছে, আর ওনার তৃণমূল কর্মীদের। কিন্তু ওনার সময় তো শিক্ষার হার বেড়েছে, তার কারণ পাশের হারও বেড়েছে, সবাই মানে পাশ ফেলটাই উঠিয়ে দিয়েছে। কি বলবেন? শুনুন একটা কথা, খুব খুশি, কারণ নিশ্চয়ই নিশ্চয়ই খুশি তো হবেই। যদি ভাবুন চাকরি দুর্নীতি করে 8 ফেলকে মাস্টারমশাই বানিয়েছে, ওই মাস্টার 9 ক্লাসের বাচ্চাকে পড়াচ্ছে, ওই মাস্টারই খাতা দেখছে, আর ওই মাস্টার কি বুঝতে পারছে আর কিভাবে পাশের হার বাড়ছে সেটা তো পশ্চিমবাংলার লোক এমনি বুঝতে পারছে। আজকে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আজকে আমাদের যারা সত্যিকারের অরিজিনাল শিক্ষিত, যারা মাস্টার হবার যোগ্যতা ছিল, তাদের আজকে দেখুন ধর্নায় বসে আছে, আর যারা ঘুষ দিয়ে এসছে। ইভেন আমরা দেখেছি
আমাদের আজকের হাইকোর্ট প্লাস সুপ্রিম কোর্টও আজকে এইটাকে নিয়ে আমরা কেস চলছে। তার জন্য আমরা বলতে চাই উনি জীবনে না আজকে পশ্চিমবাংলায় ভালো স্বাস্থ্য দিতে পেরেছেন, না পশ্চিমবাংলায় একটা ভালো শিক্ষা দিতে পেরেছেন, না কিছু দিতে পেরেছেন। উনি শুধু দিয়েছেন ভাওতা আর নানান রকমের প্রকল্প। এই প্রকল্প চাই না, পশ্চিমবাংলা কোনোদিনই হাত পেতে কোনো কিছু নেয়নি। পশ্চিমবাংলা যা করেছে নিজের ক্ষমতায় নিজের অর্জনে লড়ে করেছে। কিন্তু উনি আমাদের কাছে এই পর্যায়ে পৌঁছে দিয়েছেন যেইখানে সবসময় উনি বলছেন তোমাদের আমি অনুদান দিই, তার বিনিময়ে তোমরা আমাকে ভোট দাও। উনি কোনো জায়গায় গিয়ে বলছেন না যে আমি এই করেছি। আপনি দেখুন যত হয়েছে শিলান্যাস হয়েছে। আজকে ওনার সরকার আসার পরে এমন একটা বড় ইন্ডাস্ট্রির নাম বলুন যে আজকে পশ্চিমবাংলায় হয়েছে। উনি তাড়িয়েছিলেন টাটাকে। আজকে নিজেই উনি বলেছেন নন্দীগ্রামের পেছনে ওনার হাত আছে। ওনার জালে উনি খুব ফেসে যাচ্ছেন। ওই গরমের মাথায় উনি ঠিক রাখতে পারছেন না ভাইপোকে বাঁচাবেন, না পার্টি বাঁচাবেন, না সিট বাঁচাবেন। আজকে উনির মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। উনি আমি কালকে একটা শুনছিলাম ওনার এখানে মাথায় ডিপ করে কেটে গেছে। বলছে সূর্যের রশ্মি যখন ওনার মাথায় পড়ছে তখন ওনার কিছু পুরনো দিনের কথা মনে পড়ছে। হতে পারে 5 জন্মের কথা হতে পারে, কারণ ওনার কাছে কিছুই ইম্পসিবল নেই। নজরুল ইসলাম যদি মহাভারত লিখতে পারেন আর যদি রাকেশ রোশন চাঁদে যেতে পারেন তাহলে মমতা ব্যানার্জির কাছে সবকিছুই বাস্তব কথা। কিশোর সম্মান নিধি প্রধানমন্ত্রী একটি ভালো প্রকল্প, কি বলবেন? কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কৃষকদের জন্য কিচ্ছু করেনি, কৃষকদেরকে আরো গরিব বানিয়ে দিচ্ছে এই নরেন্দ্র মোদী সরকার। আমি বলবো আমাদের যে এখানটা মাননীয় যে সিএম আছেন মমতাদি, যে কৃষক সম্মান নিধি 11.5 কোটি কৃষকদেরকে ডাইরেক্ট 2.2 লক্ষ কোটি ডাইরেক্ট কৃষকদের অ্যাকাউন্টে ডাইরেক্ট এনাদেরকে সহযোগিতা করেছেন আমাদের কিষাণ সম্মান নিধি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে। এই যে আমাদের যে মমতা ব্যানার্জি এটা যে বলছেন, এটা দেখুন মানে মমতা ব্যানার্জি শুরু থেকেই একটা মিথ্যে করে একটা রাজনীতি করে চালিয়ে আসছে। এখন এনার এই মিথ্যেবাদীরা এখন এনার আস্তে আস্তে করে সব মানুষে বুঝতে পারছে। তো আমি এটাই বলবো কি কৃষক সম্মান নিধি আছে আমাদের যে মহারাষ্ট্র হলো, ইউপি হলো, বিহার হলো, এখানটা কৃষকদেরকে জিজ্ঞেস করুন কি এই কিষাণ সম্মান নিধি ভারত মাতা কি। দেখুন আমরা তো 400 পার বলছি, এটা তো আপনি বলতে পারবেন যে আমরা হয়তো পার্টির সমর্থক, আমরা বিজেপি করি তাই হয়তো বলছি। আজকে সারা ভারতবর্ষ বলছে, আজকে জম্মু কাশ্মীর বলছে যে জম্মু কাশ্মীরে আজ থেকে 10 বছর আগে ভারতবর্ষের লোক যাওয়ার আগে 10 বার চিন্তা করতো। কিন্তু আজকে দেখুন সেলিব্রিটি হোক সাধারণ মানুষ হোক, সেই আজকে আমাদের পুরো ভারতবর্ষের ভূগর্ভের ওপরে তারা আনন্দে যেতে পারছেন। কারণ এই জায়গাটা একটা নেতা যার হাতে শক্ত ক্ষমতা থাকতে হবে, আজকে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আর 2 সপ্তাহ বাকি আছে, তারপরে কিন্তু এই সরকারের পতন ঘটবে, 100 টপকাবে কিনা সেটাই সন্দেহ। আচ্ছা একটা কথা বলি, প্রথম কথা আমার ফার্স্ট কোয়েশ্চেন এইটাই, অভিষেক ব্যানার্জিটাকে 2011 পর বাংলার যুবরাজ ওর ওনার পিসি ওনার ভাইপো এনাদেরই তো পুরো ফ্যামিলিতে এখন টিএমসি পার্টিটা, মানে আমি ওটাকে আর পার্টি মনে করি না, ওটা একটা কর্পোরেট কোম্পানি হয়ে দাঁড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আগের বার লোকসভা ভোটে অর্জুন সিং যদি জেতেন তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। পেরেছেন ছাড়তে না ছেড়েছেন? এই লোভ আর এই মায়া কোনোদিন ব্যানার্জি পরিবার কাটিয়ে উঠতে পারবে না, শুধুমাত্র কাটমানির খেলা। উনি জানেন যদি আজকে উনি রাজনীতি ছেড়ে দেন ওনার ওই স্কেলেটারও থাকবে না, আর ওই ঝুমুর বাতিও থাকবে না, আর ঘন ঘন বিদেশে গিয়ে চোখ দেখানোর পয়সাও থাকবে না। তখন সাধারণ মানুষের মতো কালীঘাটে হেঁটে এনআরএস তাহলে আর্জি করে গিয়ে ওনাকে ট্রিটমেন্ট করাতে হবে। আর এই ভয় ছলে বলে কৌশলে যেইভাবে হোক আজকে উনি এই ক্ষমতাটাকে বানিয়ে রাখতে চান। কিন্তু বাংলার মানুষ আর বোকা নেই, 500 টাকাও নেবে, 1000 টাকাও নেবে, ওদের দেওয়া বিরিয়ানিও খাবে, কিন্তু আয়ুষ্মান ভারত নেবে না। কি বলছেন আয়ুষ্মান ভারত? দেখুন আয়ুষ্মান ভারতের আমি ব্যাপারটা বলতে চাই কি আয়ুষ্মান ভারত 55 লাখের বেশি লোকদের আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী 5 লক্ষ মূল্যে বিনামূল্যে সুবিধার দিয়ে ঘোষণা করেছে। আয়ুষ্মান ভারতের কার্ড থেকে এনাদের বিনামূল্যে চিকিৎসা করানো হবে। তাহলে কি বলছেন 2024-এ কি বলবেন? মোদিজির গ্যারান্টি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি? মোদিজির গ্যারান্টি। একটা কথা বলুন, বাংলা ছাড়া উনি কোনোদিন সব সময় ওনার থেকে বেইমান আমি কোনো নেত্রী দেখিনি। উনি কংগ্রেস ভেঙে তৃণমূল বানিয়েছেন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্বাস্থ্যসাথী দিচ্ছে, তাহলে স্বাস্থ্যসাথীর সুবিধা তো মানুষ পাচ্ছে, আয়ুষ্মানের দরকারটা কি? দেখুন স্বাস্থ্যসাথী যে সুবিধা পাচ্ছে সেটা এনারাই সুবিধা পাচ্ছে, যেনারা হচ্ছে এনার বহুত প্রিয় লোক, কাছের লোক। কিন্তু আমি আপনাদের এটা বলতে পারি কি আমাদের যে আয়ুষ্মান ভারত যোজনা আছে, এনারা এখন পর্যন্ত
55 লক্ষ মানুষরা সুবিধা পেয়েছেন আমাদের পুরো ভারতবর্ষে, 5 লক্ষ বিনামূল্যে। তো আমি আপনাদেরকে এটা বলতে পারি যে আমাদের বেঙ্গলে বিজেপির ক্ষমতা আসলে আমি এখানটায় যে নাগরিক আছে এনাদেরকে আমি এটা বলতে পারি কি এই 5 লক্ষ আয়ুষ্মান ভারতের সুবিধাটা এনারা সবাই পাবে, সেটা এনারা শুধু কলকাতায় না পুরো অল ওভার ইন্ডিয়াতে এই 5 লক্ষ আয়ুষ্মান ভারতে যোজনা কার্ড নিয়ে ইন্ডিয়ার কোনো কোনাতে বিনামূল্যে চিকিৎসা পাবে। তাহলে কি বলবেন 2024 নির্বাচনে মোদিজির গ্যারেন্টি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, সময়ের শুধু অপেক্ষা। পুরো ভারতবর্ষ জেনে গেছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন। সময়ের অপেক্ষা। ওই কথায় আছে ঘড়ির কাঁটা টিক টিক, নরেন্দ্র মোদীর আবার হ্যাট্রিক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।